নমস্কার, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই ভিডিওতে। আমি আজকে তোমাদের আবার ভাষার যে প্রথম চ্যাপ্টার যেটা পড়াচ্ছিলাম, অর্থাৎ ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। আমি তোমাদের আগের দিন পার্ট 3-তে ভিডিওর পার্ট 3-তে আমি তোমাদের স্নায়ু ভাষা বিজ্ঞান আর মনোভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি শুরু করব ফলিত ভাষা বিজ্ঞানের আরেকটি শাখা নৃ ভাষা বিজ্ঞান দিয়ে। দেখো, ভাষার উৎপত্তি ভাষা বিজ্ঞানীদের কাছে আজও রহস্যে ঢাকা। মানুষের বিবর্তনের বিভিন্ন ধাপের সঙ্গে সঙ্গে ভাষার উৎপত্তি ও তার বিবর্তন ঘটেছে। ভাষার গঠনের সঙ্গে সমাজ ও সংস্কৃতির যোগ আছে সামাজিক সংস্কার ও বিশ্বাসের সঙ্গেও। প্রতিটি সভ্যতা তাদের নিজেদের মতো করে ব্যবহার্য জিনিসকে চিহ্নিত করে। এর ফলে ভাষার মধ্যে সৃষ্টি হয় নানা বৈচিত্র্য। উদাহরণ হিসেবে দেখানো যায় যে পারিবারিক সম্পর্কের দিক থেকে ইংরেজি ভাষার তুলনায় বাংলা ভাষায় শব্দ সংখ্যা বেশি। এর থেকে বোঝা যায় যে অন্যান্য সংস্কৃতির চেয়ে বাঙালি সংস্কৃতিতে পারিবারিক সম্পর্ক মূল অনেক বেশি গভীর। তাহলে দেখো, এই ভাষার উৎপত্তি ভাষা বিজ্ঞানীদের কাছে সত্যি একটা রহস্যের বিষয়। কেননা কিভাবে এত গবেষণা এত কিছুর পরেও আরো অনেক কিছু থেকে যায় যেগুলো তাদের অজানা এবং আমাদেরও অজানা, এবং অনেক রহস্য রয়ে যায়। ঠিক আছে, যেমন এই যে ভাষার যে বিবর্তন, এটাও একটা গভীর আলোচনার বিষয়, এবং অনেক রকমের আলোচনা রয়েছে যার কোনো নিষ্পত্তি হয়নি। ঠিক আছে, তো ভাষার গঠনের সঙ্গে সমাজ এবং সংস্কৃতির একটা যোগ আছে। এমনকি সামাজিক সংস্কার, আচার বিচার, বিশ্বাসের সাথেও কিন্তু ভাষার যোগ আছে। এই আচার বিচার, সমাজ সংস্কার, এগুলোর উপরেও কিন্তু ভাষা ভীষণভাবেই প্রভাব বিস্তার করে। ঠিক আছে, প্রতিটি সভ্যতা এসেছে গেছে এবং তারা কিন্তু নিজের মতন করে নানান রকমের বৈচিত্র্য সৃষ্টি করেছে। তারা তাদের নানান রকম সংস্কার সৃষ্টি করেছে, যার উপর যেটা ভাষার উপরেও সেই সময়ে সেই সভ্যতার ভাষার উপরেও প্রভাব বিস্তার করেছে। যেমন ধরো, পারিবারিক সম্পর্কের দিক থেকে একটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে ইংরেজি ভাষার তুলনায় পারিবারিক সম্পর্কে দেখো, যে ইংরেজিতে শুধু আঙ্কেল আন্টি, ঠিক আছে, কাজিন, এরকম আমরা বোঝাই, কিন্তু আমাদের বাংলা ভাষায় দেখো পিসি, মাসি, কাকা, কাকিমা, পিসে মশাই, মেশো, নানান রকমের পারিবারিক সম্পর্কের নাম রয়েছে। এবং তাহলে বুঝতে পারছো যে সেখানে শব্দ সংখ্যা অনেক বেশি, শব্দ ভাণ্ডার অনেক বেশি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অন্যান্য সংস্কৃতি থেকে বাঙালি সংস্কৃতিতে পারিবারিক যে সম্পর্ক, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা আদিবাসী মানুষগুলোর ভাষা এখন প্রায় মৃত্যুর মুখে। ভাষার মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে সংশ্লিষ্ট আদিবাসী গোষ্ঠীর বিভিন্ন লোককথা, ছড়া, ধাঁধা, বিভিন্ন সংস্কার, তার সভ্যতার বিশাল জগৎটি। এইসব আদিবাসী ভাষাকে সংরক্ষণ করে রাখা আসলে ভাষার মাধ্যমে তাদেরই সভ্যতাকে সংরক্ষণ করে রাখা। তাহলে দেখো, এবং অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে যাদের ওই আঞ্চলিক ভাষাগুলো আস্তে আস্তে লুপ্ত প্রায়, হয়তো হারিয়েই যাবে। এবং এই ভাষাগুলো হারিয়ে গেলে তাদের যে কালচার, তাদের যে ট্র্যাডিশন, তাদের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সবটাই তার সাথে সাথে হারিয়ে যাবে। পাশাপাশি তাদের যে ওই আঞ্চলিক ভাষায় লেখা লোককথা, ছড়া, গান, ধাঁধা, সব কিছুই কিন্তু হারিয়ে যাবে। তো এগুলো সংরক্ষণ করাটাও ভীষণ প্রয়োজনীয়, এবং সেটাই কিন্তু এখানে নৃ ভাষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র হয়ে থাকে। ঠিক আছে, তাহলে পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো লিপি নেই। সেই সব ভাষাও যে আলোচনা ও বিশ্লেষণের দাবি রাখে, তা ভাষাবিজ্ঞান বুঝতে পেরেছে নৃতত্ত্বের সংস্পর্শে এসে। তাহলে এই নৃ ভাষা বিজ্ঞানে কিন্তু এই যে সমস্ত ভাষাগুলো লুপ্ত হয়ে যাচ্ছে বা যাদের নিজস্ব কোনো লিপি নেই, লিখিত নিদর্শন নেই, এই ভাষাগুলো নিয়ে আলোচনা, বিচার, বিশ্লেষণ করাই কিন্তু নৃ ভাষা বিজ্ঞানের কাজ। পৃথিবীর এই আদিম জনজাতির ভাষার বিশ্লেষণে ভাষাবিজ্ঞান মনোযোগ দিয়েছে 20 শতকের প্রথম দিক থেকে। মুখের ভাষায় তথ্য সংগ্রহ, বিচার, বিশ্লেষণ তখন থেকেই গুরুত্ব পেতে থাকে। এর ফলে ভাষাবিজ্ঞানের পরিধি বিস্তার লাভ করে এবং ভাষাবিজ্ঞানীদের কাছে নতুন দিগন্ত উন্মোচিত হয়। নৃতত্ত্বের সঙ্গে মেলবন্ধনের ফলেই ভাষাবিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে কোনো ভাষা উন্নত বা অনুন্নত বা মিষ্টি বা কর্কশ, এ ধারণা সম্পূর্ণ ভুল। সব ভাষাই সমান ও গুরুত্বপূর্ণ। তাহলে
নৃতত্ত্বর বিষয়টাই হচ্ছে এটাই, যে লুপ্তপ্রায় ভাষা, লুপ্তপ্রায় সংস্কৃতি, ঐতিহ্য, এগুলোকে রক্ষা করা। তো এই নৃতত্ত্বের সঙ্গে যখন ভাষা বিজ্ঞান যোগদান করে নৃভাষা বিজ্ঞানের যে ক্ষেত্রটি তৈরি হলো, সেই ক্ষেত্রটি আলোচনা করতে গিয়েই তখন ভাষা বিজ্ঞানীরা উপলব্ধি করলেন যে ভাষা সংরক্ষণ করা কতখানি গুরুত্বপূর্ণ, এবং ভাষা উন্নত হোক বা অনুন্নত হোক, যাই হোক না কেন, ভাষা হচ্ছে এক একটা অ্যাসেট, এক একটা সম্পদ। এক একটি ভাষা, এক একটি আঞ্চলিক ভাষা হলেও সেটি এক একটি সম্পদ, এবং এই সম্পদকে রক্ষা করা কিন্তু আমাদের কাজ, এবং সেটাই কিন্তু এই নৃভাষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে আলোচিত হয় এবং সংরক্ষিত হয়। এইবার আমরা ফলিত ভাষা বিজ্ঞানের আরেকটি ক্ষেত্র, মানে আরেকটি শাখা নিয়ে আলোচনা করব, সেটি হলো শৈলী বিজ্ঞান। দেখো, মানুষের মনের ভাব প্রকাশিত হয় ভাষার মাধ্যমে, কিন্তু এই ভাষার মাধ্যমে বলতে বোঝায় ভাষার বিশিষ্টতা। ভাষার এই বিশিষ্টতার আলোচনার ভাষায় রূপ বা ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফর্ম বা রূপ আসলে লেখকের লেখার শৈলীর ওপর নির্ভর করে। কোনো লেখকের লেখার এই শৈলী বিশ্লেষণকেই আসলে স্টাইলিস্টিক্স বা শৈলী বিজ্ঞান বলা হয়। তাহলে কি বলা হচ্ছে, দেখো, আমাদের মনের ভাব প্রকাশ করা হয় ভাষার মাধ্যমে। তো ভাষার মাধ্যমে বলতে বোঝায় যে ভাষার যে বিশিষ্টতা বা স্পেশালিটি, তাই তো। তো ভাষার এই বিশিষ্টতার আলোচনায় ভাষার যে রূপ বা ফর্ম খুবই গুরুত্বপূর্ণ। এই রূপ আসলে লেখার শৈলী মানে স্টাইলের ওপর নির্ভর করে। এক একজনের লেখার স্টাইল এক এক রকম। হয়তো একটা বিষয়, আমি ধরো একটা বিষয় দিয়ে দিলাম, তুমি একরকম ভাবে সেটাকে লিখবে, আমি আরেক রকম ভাবে সেটাকে লিখবো, আমাদের দুজনের লেখার স্টাইলটা কিন্তু আলাদা হবে। এই যে স্টাইলটা যে আলাদা, এইটাই হচ্ছে শৈলী বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে শৈলী বিজ্ঞানের নিরিখ হলো প্রয়োগ নির্ভর, অর্থাৎ কোনো লেখক বা সাহিত্যিকের পাঠবস্তু বা টেক্সট এবং সেই টেক্সটের প্রয়োগ রীতি বা কৌশলই একমাত্র বিবেচ্য। শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক বিচার। কোনো টেক্সট বা পাঠবস্তুর গোড়ার কথা হলো ভাষারীতি। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন চিন্তার পোশাক বা ড্রেস অফ থট। খুব ইম্পর্টেন্ট, এটা দাগ দাও। এর মানে কোনো একজন লেখক তার চিন্তা ভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করে তাকেই বলা হয় চিন্তার পোশাক। মানে ধরো আমি কিছু একটা চিন্তা করছি, সেটাকে যখন আমি গুছিয়ে প্রকাশ করছি সেটাকেই বলা হচ্ছে দ্য ড্রেস অফ থট বা চিন্তার পোশাক, তাই তো। স্টাইল বা শৈলী বিভিন্ন রকমের হলেও প্রথাগতভাবে একে দুভাগে ভাগ করা হয়ে থাকে। মানে লেখার ধরন বিভিন্ন রকম হতে পারে, কিন্তু প্রথাগতভাবে একে দুটো ভাগে ভাগ। প্রথমটি ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক, আর দ্বিতীয়টি ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। মূল্যায়ন খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু দাগ দিয়ে রাখবে। মূল্যায়ন ভিত্তিক শৈলী আসলে কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশ। অন্যদিকে বর্ণনামূলক শৈলী হলো কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা। প্রথমটি দ্বারা বঙ্কিমচন্দ্রের লেখনীর সঙ্গে রবীন্দ্রনাথের লিখন শৈলীর পার্থক্য নিরূপণ করা যায়। মানে ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক হচ্ছে কি, যে আসলে কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশ। মানে কোনো লেখার, ধরো একটা কিছু লেখা হলো, সেই লেখাটার শৈলীর যে বৈশিষ্ট্য, মানে সেই লেখাটার যে স্টাইল, সেই লেখাটার স্টাইলের যে বৈশিষ্ট্য সমূহ, সেগুলো যেখান দিয়ে প্রকাশ করা হয়। ধরো আমি একটা কোনো প্রবন্ধ লিখলাম, তো আমার প্রবন্ধটার যে স্টাইল, যে বৈশিষ্ট্যগুলো স্টাইলগত মানে শৈলীগত যে বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো নিয়ে যেটা যখন প্রকাশ করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক শৈলী বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র। আর অন্যদিকে বর্ণনামূলক শৈলী হলো কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা। মানে ধরো কোনো নির্দিষ্ট লেখকের, ঠিক আছে, একটা যে কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্য প্রকাশ করা, সেটা হচ্ছে ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক। আর অন্যদিকে বর্ণনামূলক হচ্ছে কোনো নির্দিষ্ট একজন লেখকের লেখার যে নির্দিষ্ট স্টাইল, সেটাকে প্রকাশ করা, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র। মানে একটু উদাহরণ দিই, ধরো প্রথম যেটা ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক, মানে যে কোনো লেখা, যে কোনো একটা লেখার, যে কোনো একটা বা দুটো লেখার যে স্টাইল বা শৈলীগত যে বৈশিষ্ট্য, সেটা প্রকাশ করাকে বলা হচ্ছে
মূল্যায়ন ভিত্তিক। যেমন বঙ্কিমচন্দ্রের লেখনীর সঙ্গে রবীন্দ্রনাথের লেখনীর পার্থক্য নিরূপণ করা যায়, ঠিক আছে। আর দ্বিতীয়টার সাহায্যে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর তফাৎ। মানে ধরো প্রথম যে ডেসক্রিপটিভ মূল্যায়ন ভিত্তিক বা ইভ্যালুয়েটিভে ধরো কি হচ্ছে, ধরো আমি একটা কিছু লিখলাম, তুমি একটা কিছু লিখলে, ঠিক আছে, আমাদের কোনো একটা বিষয় নিয়ে, ঠিক আছে, আমি যেটা লিখলাম আমার স্টাইলটা একরকম, তুমি লিখলে তোমার স্টাইলটা আরেক রকম, একই জিনিস লিখলে। তো এই যে মানে স্টাইলের যে বৈশিষ্ট্য দুজন মানুষের মধ্যে, ঠিক আছে, আমি একটা আলাদা ব্যক্তিত্ব, আমার লেখার স্টাইল একরকম, তুমি একজন আলাদা ব্যক্তিত্ব, তোমার লেখার স্টাইল আরেক রকম। তো এই যে তোমার সম্পূর্ণ সামগ্রিক লেখার স্টাইল, আমার সামগ্রিক লেখার স্টাইল, এটার যে মূল্যায়ন করা হচ্ছে, এটার যে পার্থক্য বা বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হচ্ছে, সেটা হচ্ছে ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক শৈলী বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে। আর দ্বিতীয় যেটা ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক, সেটা কি হচ্ছে, ধরো রবীন্দ্রনাথেরই দুটো লেখা, ধরো আমি ধরো দুটো প্রবন্ধ লিখলাম, ঠিক আছে, একটা প্রবন্ধের আলোচনা একরকম, আরেকটা প্রবন্ধের লেখার স্টাইল আরেক রকম। মানে ধরো রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটা যদি আমরা পড়ি, সেখানে আমরা যে রচনা শৈলী দেখতে পাবো তার সঙ্গে বিস্তর পার্থক্য রয়েছে তারই রচিত আরেকটি উপন্যাস শেষের কবিতা, ঠিক আছে। এই যে তফাৎ রয়েছে, সেই যে একজন লেখকেরই বিভিন্ন লেখার মানে মনের ভাব বা ঘটনার বা উপন্যাসের বিষয় সঙ্গে সঙ্গে যে তার লেখার শৈলীটাও বদলে যাচ্ছে, অথচ তিনি একজনই লেখক, তারই লেখার যে বিভিন্ন রকমের স্টাইল, সেটা নিয়ে যখন আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে, ঠিক আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। ফার্দিনান্দ দ্য সসুর ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে নাম দিয়েছিলেন লাং, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট ফর শর্ট কোয়েশ্চেন, লাং, ঠিক আছে। নানান ভাষার যে নানান উপাদান এবং তাদের মধ্যেকার যে সম্পর্ক, ঠিক আছে, বিভিন্ন উপাদানের যে পারস্পরিক সম্পর্কের যে জাল বিন্যাস, তাকে নাম দিয়েছিলেন লাং, ঠিক আছে। আর পারল খুব ইম্পর্টেন্ট। পারল হলো সেই সংবিধিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন এবং প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট পাচন ক্রিয়া। মানে ভাষার উপাদানগুলোর নিজস্ব পারস্পরিক সম্পর্ক থাকলেও তার উপরে গিয়েও মানে তার কিছু সেই সম্পর্কের যে নিয়ম বিধি, সেগুলোকে বদল করে নিজের মতন করে নিজস্ব একটি বিন্যাস তৈরি করা এবং তার বাচন ক্রিয়া মানে প্রকাশ করা, সেটাকে বলা হচ্ছে পারল, ঠিক আছে। এই যে বহু বিন্যাসের সম্ভাবনার মধ্যে একটি সম্ভাবনাকে বেছে নেওয়া, এটাই শৈলীর গোড়ার কথা। তাহলে এই যে নিজস্ব একটা স্টাইল তৈরি করা, লিখতে সবাই পারে, কিন্তু একটি নিজের যে একটা স্টাইল সৃষ্টি করা, তৈরি করা, এই যে ক্ষমতা, ঠিক আছে, এটাই হচ্ছে শৈলীর গোড়ার কথা, ঠিক আছে। তুমি অনেকের লেখা পড়ছো, কিন্তু তোমার যে একটা নিজস্ব লেখার স্টাইল তৈরি হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে শৈলীর গোড়ার কথা। এবং এখানেই এই আলোচনাটাই কিন্তু পারলের এখতিয়ারের মধ্যে চলে আসে। মানে এই পারল হচ্ছে এই যে মানে ভাষার গঠনের যে পারস্পরিক সম্পর্ক, সেটা তো রয়েছে, পাশাপাশি তুমি যখন নিজের একটা শৈলী তৈরি করছো, নিজের একটি ভাষার বিন্যাস তৈরি করছো, সেই যে ক্ষমতা, এটাই কিন্তু পারলের আলোচনার ক্ষেত্র, ঠিক আছে। তো আমি একটু শর্টে এই দুটো প্যারাগ্রাফ আর পড়া মানে একটু ইয়ে করছি, এরপরে আমি পরের পাতায় চলে আসছি। দেখো শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণ বা টুলগুলি ব্যবহৃত হয়, সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। দেখো টুল বা শৈলী, একটা লেখার স্টাইল বিচার করতে গেলে আমরা অনেক রকমের টুল বা প্রকরণ ব্যবহার করি। সেগুলো কি? ফোরগ্রাউন্ডিং বা প্রমুখন, দাগ দাও, ডেভিয়েশন বা বিচ্যুতি, প্যারালেলিজম বা সমান্তরালতা, এবং কোড সুইচিং বা কোড বদল বা সংকেত বদল, পলিফোনি বা বহুস্বরতা বা বহু ধ্বনিময়তা, ঠিক আছে। এইগুলো আমরা কিন্তু
ফলো করি একটা শৈলীর, একটা লেখার শৈলীর ক্ষেত্রে যেই যেই দিকগুলো আমরা বৈশিষ্ট্য খুঁজে বার করার চেষ্টা করি সেগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। প্রমুখন ও বিসারণের প্রযুক্তি দুটি পরস্পরের সম্পূরক। রচয়িতার ভাষা আদর্শের হেরফের ঘটিয়ে বিচ্যুতির মাধ্যমেই নিজের বক্তব্যকে স্পষ্ট করে তোলেন, ঠিক আছে। ভাষার যে আদর্শ রয়েছে, ঠিক আছে, তার একটু হেরফের ঘটিয়ে বিচ্যুতির মাধ্যমেই নিজের বক্তব্যকে স্পষ্ট করে তোলেন। বিচ্যুতি বা বিসারণ হতে পারে বাক্যের অধিঘটন বা অধোঘটন, এই দুই স্তরে। শব্দগত, অন্বয়গত, শব্দার্থগত এবং ব্যাকরণগত বিচ্যুতির সফল প্রয়োগই শৈলীর স্বাতন্ত্র্য গড়ে ওঠে। মানে একই প্রথাগত লেখার বাইরে গিয়ে, ঠিক আছে, বাক্য গঠনের নতুন নিয়ম বা বাক্য গঠনে যখন কোনো বৈচিত্র্য আনা হয়, কোনো শব্দার্থ, কোনো নতুন শব্দ নতুনভাবে যখন প্রয়োগ করা হয়, ঠিক আছে, যখন ব্যাকরণগত যে নিয়ম সেখান থেকে যখন সামান্য বিচ্যুতি ঘটানো হয়, তখনই কিন্তু একটা নতুন শৈলী বা নতুন স্টাইলের গড়ে ওঠে। মানে ইউনিকনেস, মানে তুমি যখন প্রত্যেকের গড্ডালিকা প্রবাহের তুমি যদি গা ভাসিয়ে দাও, তাহলে আর তোমার নতুন স্টাইল কিন্তু তৈরি হবে না। প্রতিটি সাহিত্যিকের নিজস্ব মানে লেখন বৈশিষ্ট্য রয়েছে, তারা কিন্তু ওই প্রথাগত আদর্শগত ভাষার যে আদর্শ তার হেরফের ঘটিয়েছে, সেটা নানান দিক থেকে, শব্দার্থগত দিক থেকে, অন্বয়গত দিক থেকে, ব্যাকরণগত দিক থেকে, সব রকম দিক থেকেই তারা কিন্তু তাদের নিজস্বতার প্রকাশ ঘটিয়েছে এবং কিছু প্রথাগত নিয়মের থেকে বিচ্যুতি ঘটিয়েই তবেই কিন্তু তারা নিজস্ব স্টাইল তৈরি করেছে। সমান্তরালতা শৈলীর একটি বিশিষ্ট দিক। একটি ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে কোড বদল বা সংকেত বদল বলে। তাহলে কি বলছে, একটি ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড যখন আমরা ব্যবহার করছি একটা ভাষার মধ্যে, তখন সেটাকে বলা হচ্ছে কোড বদল বা সংকেত বদল। বাংলা বলতে বলতে ইংরেজি শব্দ বা বাক্যখণ্ড ব্যবহার, ঠিক আছে, ধরো বাংলার একটা কিছু বলছে, সেখানে একটা আমি ইংরেজি শব্দ বা একটা ইংরেজির একটা বাক্যখণ্ড ব্যবহার করলাম, ঠিক আছে। এইভাবেই কিন্তু ওই কোড বদলের দৃষ্টান্ত স্থাপন করা যেতে পারে। উপন্যাস বা মহাকাব্য অন্যান্য আখ্যানে বহু শ্রেণীর বহু বিচিত্র স্বভাবের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থেকে আগত বহু চরিত্রের সমাগম ঘটে। এভাবেই চরিত্রগুলি ভিন্ন ভিন্ন স্বরকে প্রতিষ্ঠা করে এবং এই স্বরগুলি জটিল বিন্যাসে গ্রথিত হয় উপন্যাস বা মহাকাব্যের কথা বিশ্বে, ঠিক আছে। তো এই মিখাইল বাখতিন এই বিষয়টিকে বহুস্বরিতা আখ্যা দিয়েছে। তাহলে কি বলা হচ্ছে যে উপন্যাস বা মহাকাব্য এবং অন্যান্য আখ্যানে বহু শ্রেণীর বহু বিচিত্র স্বভাবের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থেকে আগত বহু চরিত্রের সমাগম ঘটে, তাই তো, অনেক চরিত্রের সমাগম ঘটে এবং তারা বিভিন্ন পরিবেশ থেকে আগত, ঠিক আছে। এইভাবে চরিত্রগুলো ভিন্ন ভিন্ন স্বরকে প্রতিষ্ঠা করে এবং স্বরগুলি জটিল বিন্যাসে গ্রথিত হয় উপন্যাস বা মহাকাব্যের কথা বিষয়। মানে এক একজনের প্রকাশ, এক একজনের ভাবনার প্রকাশ এক এক রকম, তাই তো। এক একটি মানুষ, বিভিন্ন স্থানের মানুষ, বিভিন্ন ভাবনার মানুষ, বিভিন্ন মনস্তত্ত্বের মানুষ এবং বিভিন্ন পরিবেশের মানুষ, বিভিন্ন স্বভাবের মানুষের আগমন ঘটে এক একটা উপন্যাস, এবং তাদের প্রকাশভঙ্গিও এক এক রকম। তো তাহলে এই তাদের স্বর, মানে তাদের যে প্রকাশ, ভাষিক প্রকাশ, সেটাও এক এক রকম। তো এইভাবেই বহুস্বরতার সৃষ্টি হয় কিন্তু এক একটি সাহিত্যকর্মের মধ্যে দিয়ে। তো একেই মিখাইল বাখতিন এই বিষয়টিকে বহুস্বরিতা বলেছেন, ঠিক আছে। এইগুলো কিন্তু ছোট ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শৈলী বিজ্ঞান নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অভিধান বিজ্ঞান নিয়ে আলোচনা